মিউজিয়ামের ভিতরে। স্পেসে যাওয়াটা কিভাবে ইভলভ খাচ্ছে তো লাগছে। চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি কারণ খুবই এক্সাইটেড নতুন একটা জায়গায় যাব বলে। আশা রাখছি আপনারা এখনো পর্যন্ত হয়তো বা অনেকেই জাননি সেই নতুন জায়গাতে, কারণ আজকেই তার ওপেনিং ডেট আছে। তো বেশি কথা না বলে চলুন সকাল সকাল বেরিয়ে পড়ি আমরা সেই জায়গায়, নতুনভাবে নতুন জায়গা আরেকবার আমার সাথে এক্সপ্লোর করার জন্য। বিধাননগর স্টেশন থেকে নেমে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলে এলাম হাটকোর মোড়ে। ফুট ওভারব্রিজ ব্যবহার করে যে কোনো গড়িয়াহাটগামী বা বারুইপুরগামী বাসে উঠে পড়লাম। মেট্রোর ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাওয়ার জন্য ভাড়া পড়ল জনপ্রতি 15 টাকা। আমাকে বাসটি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনেই নামিয়ে দিয়েছে। মেট্রোর কাজ এখনো সম্পূর্ণ হয়নি, সেজন্য মেট্রো এখনো ওপেন হয়নি। এখানে নামানোর পরে আমাকে যেতে হবে এই রাস্তাটি ধরে মিউজিয়ামের দিকে। এটি খোলা থাকে শনিবার, রবিবার এবং ছুটির দিনে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসলে মাত্র 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। ভেতরে প্রবেশ করার সময় দেখতে পেলাম এনাকে। এটাই হলো মিউজিয়ামের এন্ট্রি পয়েন্ট। তো দেখা যাক, এখান থেকে টিকিটটা কাটা হয়। টিকিটের মূল্য সম্পর্কেও আপনাদেরকে জানানো হবে। আজকে এই মিউজিয়ামটা ওপেন হয়েছে। আচ্ছা, টিকিটের মূল্য কত করে রেখেছেন? পার হেড 100। আচ্ছা আচ্ছা। ফার্স্ট এন্ট্রি করছি মিউজিয়ামের ভিতরে। তো কি আছে কি না আছে আপনাদেরকে একটু দেখাবো, বাটটা সাসপেন্স। অবশ্যই কিন্তু আসবেন মিউজিয়ামের ভিতরে দেখতে। চলুন মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করা যাক। বিভিন্ন গ্যালারিতে মিউজিয়ামের বিভিন্ন জিনিস ডিসপ্লে করা হয়েছে। প্রথম এই যে গ্যালারিটা আপনারা ঢুকেছেন, এই হলো স্পেস রুম। এখানে আমরা মোস্টলি স্পেসে যাওয়াটা কিভাবে ইভলভ হয়েছে, জিরো থেকে কিভাবে শুরু হয়েছে সেই ব্যাপারটাকে দেখিয়েছি। এটা হলো হাতে আঁকা একটা রিয়েল হট এয়ার বেলুন, যেটি 1783 সালে ওড়ানো হয়েছিল এবং এই বেলুনটি মানুষকে প্রথম মহাশূন্য থেকে মাটির উপরে উঠিয়েছিল। এই ম্যাপটির দ্বারা বোঝানো হয়েছে স্পেস শাটলস কিভাবে তৈরি করা হয়। এখানে আরও বোঝানো হয়েছিল পৃথিবীর মধ্যে মাত্র 4টি দেশের স্পেসক্রাফট কিভাবে চাঁদে সফলভাবে ল্যান্ড করেছিল। প্রথম আমেরিকার অ্যাপোলো মিশন চাঁদে মানুষ পাঠিয়েছিল, দ্বিতীয়টি রাশিয়ানের লুনা মিশন, তৃতীয়টি চাইনিজ চেঙ্গি মিশন, আর চতুর্থটি ইন্ডিয়ান চন্দ্রযান 3 মিশন। ল্যান্ডার ও রোভার কিভাবে চাঁদে ল্যান্ড করেছিল। ফার্স্ট ডে কভার, মানে ওনারা যে স্পেসে গিয়েছিলেন, এই তখন তো আর মানে সোশ্যাল মিডিয়া বা কিছু ছিল না, বা তখন এইভাবে সেই দিনটাকে স্মরণীয় করে রাখা হতো। ফার্স্ট ডে কভার একটা ক্যান্সেল স্ট্যাম্প। আমরা কম বেশি সবাই জানি লাইকা প্রথম জীব হিসাবে পৃথিবীর কক্ষপথে পরিক্রমের সৌভাগ্য অর্জন করেছিল। এখানে পরপর যারা স্পেস এজেন্সি থেকে মহাকাশে গিয়েছিলেন তাদের অরিজিনাল ছবিও আছে। মহাকাশের বিজ্ঞানীরা কিভাবে জীবনযাপন করে সেই সম্পর্কেও রয়েছে বর্ণনা। এখানে আরও রয়েছে স্পেস ক্রাফটের ককপিট। এই গ্যালারিতে বোঝানো হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট রাকেশ শর্মা প্রথম কিভাবে স্পেসে যাত্রা করেন। এই মিউজিয়ামটি উদ্বোধনের দিন তিনি এসেছিলেন। এখানে আপনারা দেখতে পাবেন তার হাতে লেখা নিজের স্বাক্ষর। এখানে দেখা মিলল হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, মানে হাবল স্পেস টেলিস্কোপ। মহাকাশে পৃথিবীর মধ্যাকর্ষণে আয়তাধীন ভাসমান পৃথিবীর প্রথম এবং একমাত্র দূরবীক্ষণ যন্ত্র
যা কিনা মানুষেরই তৈরি। এখানে যে স্যাটেলাইটটা রাখা, এটা আমাদের আদিত্য L1 এর এক্স্যাক্ট রেপ্লিকা। যে আদিত্য L1 ইন্ডিয়ার অর্থাৎ ইসরোর স্পেস প্রোগ্রাম সূর্যের L1 পয়েন্টের দিকে গিয়েছে, যেখানে পৃথিবীর গ্র্যাভিটি শেষ হয়ে যাচ্ছে এবং সূর্যের গ্র্যাভিটি শুরু হচ্ছে যে L1 পয়েন্টে, সেইখানে এই স্পেসক্রাফটটা গিয়েছে, এই স্যাটেলাইটটা গিয়েছে আদিত্য L1। আর এটা এখনো পর্যন্ত অন রুট রয়েছে, এখনো তাদের মাটিতে পা রাখার মুহূর্ত। সেই চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার এবং তার থেকে বেরিয়ে এসেছে এখানে প্রোগ্রাম রোভার, সেই তাদের দুজনের ছবি, তাদের রেপ্লিকা মডেল বানানো দেখা যাচ্ছে। সেই যন্ত্রটি মহাশূন্য থেকে ফিরে আসা একটি ওয়ার্কিং কন্ডিশনে থাকা প্লেন, এখন ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, আমরা টেস্টিং করে দেখেছি। আচ্ছা, মহাশূন্য থেকে ফিরে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডলফিন নামক একজন সায়েন্টিস্ট। এখানে রয়েছে তার অরিজিনাল গোল্ড মেডেল ও ব্যাচ। চাঁদ থেকে পৃথিবীকে দেখার সৌভাগ্য অর্জন করেছিল অ্যাপোলো 11। 1969 খ্রিস্টাব্দের 16 জুলাই অভিযানে যাত্রা শুরু হয়। অ্যাপোলো 11 প্রথম মানুষবাহী মহাকাশ অভিযান যা চাঁদে অবতরণ করেন। এই অভিযানে অংশ নেন দলপতি নীল আর্মস্ট্রং, লুনার মডিউল পাইলট বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং এবং পরে অ্যালড্রিন। চাঁদ থেকে তারা 21 কেজি 500 গ্রাম লুনার ম্যাটেরিয়াল পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এখানে রয়েছে অ্যাপোলো 11 এর আদলে তৈরি করা মডিউল। এখানে চাঁদের মাটি রাখা আছে। খুবই এক্সাইটেড, কারণটা হচ্ছে এইরকম স্বপ্ন কখনো পূরণ করে ভাবতেই পারিনি। মানে মঙ্গলের মাটি স্পর্শ করছি, হাতটাও রীতিমতো কাঁপছে। মানে এত ভালো অনুভূতি না, আমরা অসম্ভব মানে বহিঃপ্রকাশ করতে পারছি না। মানে একটু চাঁদের মাটি স্পর্শ। এই যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, এটা নীল আর্মস্ট্রং এর চুল। এখানে দেখানো হয়েছিল অ্যাপোলো 11 যখন পৃথিবীতে এসেছিল তখন প্রায় 1400 কিলোমিটার দূরে পশ্চিমের প্রশান্ত মহাসাগরে পড়েছিল। নভোচারীদের কিভাবে ইউএস নেভি উদ্ধার করেছিলেন সেই সম্পর্কেও এখানে করা হয়েছে বর্ণনা। সেই কভারেজটাও আমাদের এখানে রয়েছে। এই তিনজন মহাকাশচারী, এখানে বাজ অলড্রিনের অরিজিনাল সিগনেচার। এবং সেই যেদিন চাঁদের মাটিতে আমরা পা রাখি সেদিন আমাদের বাংলায় বসে যুগান্তর পত্রিকা এই সংবাদ বার করেছিল। দেখতে পেলাম নীল আর্মস্ট্রং চাঁদের বুকে আমেরিকার পতাকা ওড়াচ্ছেন এবং তাদের যখন ট্রেনিং হয় তখন আমেরিকার প্রেসিডেন্ট তাদেরকে দেখছিলেন। নভোচারীদের সফলতার সাথে সাথে অসফলতাও ছিল, সেই সম্পর্কে এই গ্যালারিতে বিশদভাবে বর্ণনা করা আছে। আপনার কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড কি বলবো উত্তেজিত লাগছে। এরকম জিনিস শোয়াতে কখনো সুযোগ হয় না, জীবনে প্রথমবার। আর এটা হচ্ছে আমেরিকাতে, ইউএসএ তে একটা অ্যাস্টেরয়েড যখন ধাক্কা খেয়েছিল, এরকম একটা গর্ত তৈরি হয়েছিল গ্র্যান্ড ক্যানিয়নে, সেই গর্ত থেকে তুলে আনা কিছুটা ওই ম্যাটেরিয়ালের অংশ। ঠিক একই রকম একটি গ্রহাণুর আঘাতে প্রায় 660 লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। 10 থেকে 15 কিলোমিটার প্রশস্ত গ্রহাণুটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে পড়েছিল ও চিকশুলার নামে 150 কিলোমিটার ব্যাসের একটি ক্রেটার তৈরি করেছিল। এটি হলো দ্য ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট অফ রামচন্দ্র চ্যাটার্জির বেলুন ফ্লাইট। এখানে যে অরিজিনাল স্ট্যাম্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো স্টেফেন হেক্টর টেইলর স্মিথ সাহেবের রকেট মেল পায়োনিয়ারের ব্যবহৃত স্ট্যাম্প। এখানে যে পাথরগুলো দেখানো হচ্ছে সেগুলো এই অফিসে বসেই করানো হয়েছে। এগুলো সবই 3D পেন্টেড। আর সব থেকে একটা মজার বিষয় হলো এখানে না গেলে সেটা জানতে পারতাম না। কারণটা হচ্ছে এখন যে পাথরটা দেখানো হচ্ছে সেই পাথরটা নাকি 400 কোটি বছরের পুরাতন পাথর।
এটা আমরা একটা অ্যাকচুয়ালি প্ল্যানেটেরিয়াম করতে চাইছি, যেটা কাইন্ড অফ লাইভ প্ল্যানেটেরিয়াম হবে। এখানে একজন থাকবেন, তিনি লাইভ দেখাবেন, প্রেসক্রাইব করবেন। এটা আপনি যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু পৃথিবীর মতো যতগুলো রকেটস আছে সব কিছু এই গ্যালারিতে আছে। এই গ্যালারিতে আপনি অনেক রকেটস দেখতে পাবেন। 3 ডিসেম্বর ছিল এই মিউজিয়ামের শুভ উদ্বোধনী দিন। সেদিন আমি ইউটিউবার হিসেবে প্রথম গিয়েছিলাম। আমার সুস্পষ্ট ধারণা ছিল না যে আমি ভিডিও করতে পারবো নাকি পারবো না। তো যাই হোক, কর্তৃপক্ষ আমাকে পারমিশন দিয়েছিলেন বলেই আমি সক্ষম হয়েছিলাম ভিডিও করতে। কর্তৃপক্ষ থেকে আমাকে অনুরোধ জানানো হয়েছিল আমি যেন পুরোটা ভিডিওর মাধ্যমে না দেখাই। সেজন্য আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস আপনাদের সামনে দেখানোর ভিডিওর দ্বারা। আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আরও বেশি ভালো লাগবে আপনারা যদি মিউজিয়ামটা একটাবারের জন্য ভিজিট করেন। কেউ যদি গ্রুপ ভিজিট করতে চান বা স্কুল কলেজ থেকে যদি যেতে চান তাহলে ম্যাক্সিমাম 30 জন যেতে পারবেন। আর হ্যাঁ, এই যে টোটাল অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্ট থেকে 10% আপনারা ছাড় পাবেন। বুকিং সিস্টেম দুরকমভাবেই হয়, আপনি অনলাইনেও দিতে পারেন, আবার চাইলে ওখানে গিয়েও টিকিট কাটতেও পারেন। তবে হ্যাঁ, যদি আপনি গ্রুপে বা স্কুল কলেজের যেটা বললাম 30 জন যদি ম্যাক্সিমাম যেতে চান তাহলে অবশ্যই আগে থেকে আপনাকে বুক করে রাখতে হবে। প্রায় 1380 কোটি বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্ব উদ্ভব হয়েছিল। তারপর থেকে মহাজাগতিক উপাদান এবং শক্তির জটিল মিথস্ক্রিয়া দ্বারা ছায়াপথ, তারা এবং জীবন আবির্ভূত হয়েছে। যে ছবিটি এখন দেখানো হচ্ছে সেটি আইসিপি কলকাতা থেকে টেলিস্কোপের দ্বারা তোলা হয়েছিল। অতিনব তারা হলো একটি বিশাল আকার নক্ষত্র বিস্ফোরণ, যা মহাকাশে সংঘটিত সবচেয়ে বড় বিস্ফোরণ। এটি 2 ধরনের হয়ে থাকে, প্রথমত কেন্দ্রীয় সংকোচন জনিত এবং দ্বিতীয়টি হলো শ্বেত বামনের তাপীয় পারমাণবিক জনিত। আমাদের শরীরসহ মহাবিশ্বে পাওয়া লোহার চেয়ে ভারী ধাতব উপাদানগুলি অতিনব তারা বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। সুব্রমণ্যম চন্দ্রশেখর, যেগুলো উনি নিজে এস চক্রবর্তী দেখছেন, আমাদের ডাইরেক্টর সন্দীপ চক্রবর্তী। এখানে দেখুন এস চন্দ্রশেখর, লন্ডন, মে 12, 1955। এত পুরনো বই। এটা অসম্রাট করা না, তো যাকে বলে প্রাইসলেস, কিন্তু এখন আনফরচুনেটলি সেগুলোকে আমরা যখন ক্যালকুলেট করি কোনো কিছু তখন আমরা খুঁজি কোথায় ক্যালকুলেটর আছে, আর এখানে বিজ্ঞানীরা অনায়াসে এভাবে নিজেরাই যোগ করে উইদাউট ক্যালকুলেটর। এগুলো কি ডায়ারি? এটা ভীষণ ইম্পর্টেন্ট। মেঘনাথ সাহার ইউজ করা ডায়ারি, তার ছবি। আচ্ছা, এটা 1954 এর, আর ওই দিকেরটা 1950। এটা অ্যাকচুয়ালি মহাকাশে যায় স্যাটেলাইটের ভেতরে করে। আর এই কাঁচের যে জারটা, এটা একটা ভ্যাকিউম চেম্বার। অ্যাকচুয়ালি যখন আমাদের বেলুনটা মহাকাশে যায় তখন সেখানে এয়ার প্রেসার ট্রিমেন্ডাসলি লো হয়, প্রায় ভ্যাকিউম, বায়ু শূন্য হওয়ার মতো। আর সেইখানে গিয়ে আমাদের পেলোডটা কাজ করবে কিনা
আমাদেরকে এই ভ্যাকুয়াম চেম্বারে টেস্ট করতে হয়। নিচে একটা ভ্যাকুয়াম পাম্প লাগানো আছে যে কিনা এর ভেতর থেকে হাওয়াটাকে পুরো টেনে বার করে। এটা কিন্তু একদম অরিজিনাল ওয়ার্কিং, আমরা এটা ইউজ করি, এক্সপেরিমেন্টটা করি, ইউজ করি, এটা একদম অরিজিনাল ওয়ার্কিং কন্ডিশন। ওরা এখানে ইউজ করেছিল পুরো সোলার প্যানেল, যদিও আমরা মহাকাশে মেইনলি লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করি, কারণ অত উপরে গিয়ে এত সোলার রেডিয়েশন, এটা চাঁদে গিয়ে চাঁদ থেকে এক্সরে ডিটেক্ট করে এসছে এই জিনিসটা। এগুলো বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস, প্লেলোডেরই বিভিন্ন রকমের ডিভাইস। এটা রাশিয়ার একটা প্লেলোড, যে প্লেলোডটা বানানো হয়েছিল আমাদের এখানে আইসিএসপি তে। হ্যাঁ, আমাদের এখানে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। অরিজিনাল প্লেলোডটা রাশিয়া করে মহাকাশে চলে গেছে, আমরা তার একটা রেপ্লিকা এখানে রেখেছি, এখানেই বানানো আইসিএসপি, এখানে বসে বানানো। আচ্ছা, এইটা হচ্ছে রেপ্লিকা অফ আওয়ার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটার সাইজ এক্স্যাক্টলি কত গুণ সেটা বলতে গেলে আমি এটা বললাম, এই যে 8টা সোলার প্যানেল দেখছেন, 1 2 3 4 5 6 7 8, একটা ফুটবল ফিল্ডের সমান বড় একটা প্যানেল, একটা আমি এখানে পিএইচডি রিসার্চ স্কলার, আমার নাম সায়ক চক্রবর্তী। আপাতত কিছুদিনের জন্য আমাদেরকে এই গাইডের, সত্যি বলতে গাইড যদি না থাকে না তাহলে এতটা ভালো করে মনে হয় কেউ ডেসক্রাইব করতে পারবে না। আর আপনি এত সুন্দর সুন্দর করে ডেসক্রাইব করছেন না, অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যালিক ধূমকেতুর অরিজিনাল ছবি, হ্যাঁ 1986 সালে দেখা গেছে, এরপর আবার 2061 সালে দেখা যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টারস, কন্ট্যাক্ট স্টারস, তাদের ডেথের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের সূর্য একটা সময় পরে মারা যাবে, তার ডেথ হবে, তখন সে কিন্তু ব্ল্যাক হোল হবে না, কারণ সে অত বড় নয়। আচ্ছা, আরো বড় যদি কোনো স্টার মরে যায়, সূর্যের থেকে অনেক বড় হতে হবে, তবেই একমাত্র সে ব্ল্যাক হোল হতে পারবে। এই যে আমাদের গ্যালাক্সি রয়েছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, ছায়াপথ, এই যে গোলকটি দেখা যাচ্ছে দুলছে, একে যদি আপনি থামিয়ে দেন হাত দিয়ে, তারপরেও কিন্তু ও নিজের ইচ্ছায় আবার দুলতে শুরু করবে। কারণ হচ্ছে এটিকে বলা হয় সান ক্লক। আগেকার দিনে যে সান ক্লক ব্যবহার করত সেটির অনুপাতেই এটা কিন্তু একদম টপ ফ্লোরে বাঁধা আছে, সেখান থেকে সুতা নিচে একদম গ্রাউন্ড ফ্লোর অবধি। আস্তে আস্তে অনেক দর্শনার্থী আসছে মিউজিয়াম দেখতে, তাদের সাথে সাথে ছোটরাও সামিল হচ্ছে মিউজিয়ামের এই জিনিসগুলোকে দেখার জন্য। ম্যাম, আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। অসম্ভব ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করেছি, তো বাকিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি স্কুলের ছেলেমেয়েরা হয় বা কলেজের ছেলেমেয়েরা হয়, তারা অনেক কিছুই জানতে পারবে এখানে এসে, কারণ এখানে এত কিছু জিনিস আছে না, সেটা আপনারা কিছুটা হয়তো বা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা যদি এই মিউজিয়ামের ভিতরে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন গাইড নেওয়ার, কারণ গাইডরা খুব সুন্দর করে আপনাদেরকে এক্সপ্লেন করবে। আজকের মতন এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন।